আনোয়ারুল আজিম আনারের সাথে কলকাতার নিউ টাউনের সঞ্জীভা গার্ডেনে ফ্ল্যাটে ঠিক কি হয়েছিল সেই সংক্রান্ত কিছু ভিডিও এসেছে একাত্তরের হাতে। এর সঙ্গে আছে হত্যার পর এবং টুকরো করার আগে নিহত আনারের ছবি। কসাই জিহাদ তদন্ত দলের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে কর্মকর্তাদের জানান কিভাবে সেদিন বালিশ চাপা দিয়ে হত্যার পর বাথরুমের কমোডে মরদেহের টুকরো ফ্লাশ করা হয়েছিল। বিস্তারিত জানাচ্ছেন মহিম মিজান। এই হচ্ছে আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর তার শারীরিক অবস্থা। অজ্ঞান করার রাসায়নিক ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে তাকে বালিশ চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যা করেই ক্ষান্ত হয়নি খুনিরা। মৃত আনারকে চেয়ারে বসিয়ে তার হাত পা শক্ত করে বেঁধে রাখে। এই হত্যার তদন্তে গেল ২৬ মে কলকাতায় যায় ডিবি পুলিশের একটি দল। গ্রেফতার হওয়া জিহাদকে নিয়ে সঞ্জীভা গার্ডেনের সেই ফ্ল্যাটে যান তদন্তকারীরা। এ সময় আনার হত্যায় কে কিভাবে জড়িত ছিল, কার কি ভূমিকা ছিল, হত্যার পর কিভাবে আনারের দেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলা হয় সবই স্বীকার করে জিহাদ। জিহাদের তথ্যেই জানা যায় ফ্ল্যাটের বাথরুমে টুকরো টুকরো করে দেহাংশ ফ্লাশ করে দেওয়া হয়। তাহলে তুমি এখানে থাকবে না। আচ্ছা আমার কথা শোনো, তুমি এটা খুললা, তারপর আসলো, তারপর এদিক তাকাও, এদিক তাকাও, তারপর ঢুকলো, আচ্ছা নামো, নিচে নামো। ট্রিপ্লেক্স এই ফ্ল্যাটের বসার ঘরে আনারকে স্বাগত জানায় শিলাস্তিপ। পরে আসে জিহাদ। তখন জিহাদকে নিচের ফ্ল্যাটে যেতে বলা হয়। নিচে নামার পর জিহাদ জানায় আনারকে বিছানায় বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে। আগে তো জি স্যার। এরপর কয়দিন ছিল রুমে? স্যার এই রুমে স্যার ২-৩ দিন ছিলাম। ২-৩ দিন ছিলাম স্যার। তখন শাইন কোন রুমে ছিল? স্যার তখন শাইন উপরের রুমে ছিল স্যার। উপরের রুমে। সেলেস্টি কোথায় ছিল? সেলেস্টি এই যে রুমে ছিল স্যার। কোন রুমে? এই রুমে? জি স্যার। আচ্ছা, আমানুল্লাহ বা জব্বার কোথায় ছিল? এই রুমে ছিল স্যার। এই রুমে? জি স্যার। ফাইন। তারপর যখন মুস্তাফিজ বা ফয়সাল আসলো তারা কোন ঢুকেছে? আচ্ছা, মানে হাফ এই নিচে হাফ উপরে এরকম আর কি। জোরে বলো। হ্যাঁ হ্যাঁ, তারপর এই ঘরে তুমি কয়জনকে দেখেছিলে? ৩ জনকে স্যার। নাম বলো জোরে। স্যার ওই ফয়সাল, আমানুল্লাহ আর ওই ছেলেটা স্যার মুস্তাফিজ স্যার। আর কাকে দেখেছিলে এই ঘরে? কাউকে দেখি না স্যার। কেন গেস্টকে? ওই গেস্টকে স্যার। টোটাল 4 জন। জি স্যার। এবার তারপরে বলো। তারপরে স্যার আমি উপরে চলে গেছিলাম। আচ্ছা, এখানে একটা চেয়ার ছিল না? অন্য একটা চেয়ার ছিল না যেখানে বসানো ছিলাম, যেখানে এসে দেখছি স্যার পৈশাচিক কায়দায় এই লাশটা গুম করার উদ্দেশ্যে যাতে তার কোনো টুকরা কোনোদিন পাওয়া না যায় সেই জন্য তারা সিয়াম এবং জিহাদকে ব্যবহার করেছে এবং কাট আউট পদ্ধতি তারা সেখানে ব্যবহার করেছে যাতে কারো তথ্য কারো কাছে না থাকে। বাংলাদেশ ও ভারতে গ্রেফতার হওয়া সব আসামি এই হত্যার সাথে সরাসরি জড়িত বলে জানায় কসাই জিহাদ হাওলাদার। মহিম মিজান, একাত্তর, ঢাকা। এদিকে একটি মহল সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তার ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে তিনি আরও জানান তাদের দীর্ঘদিনের কাছের মানুষেরা রহস্যজনক আচরণ করছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তদন্ত ঠিক পথেই চলছে। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যার পর থেকে এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদের মধ্যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান মিন্টুকে মঙ্গলবার আটক করে পুলিশ। তদন্তে উঠে আসছে আরও অনেক প্রভাবশালীদের নামও। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে দেখা করতে আসেন নিহত আনারের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। পরে সাংবাদিকদের তিনি জানান প্রভাবশালীদের একটি মহল তদন্ত বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, তবে কোন সেই প্রভাবশালী মহল সেটি তিনি বলতে চাননি। সঠিক তদন্ত করে কোনো তদবিরের চাপে পড়ে যেন আমার বাবার এই হত্যাকাণ্ড, এই নৃশংসভাবে নির্মমভাবে যে হত্যাকাণ্ড আপনারা জানেন সেটিকে যেন বন্ধ করার চেষ্টা না করে, এটি যেন কোনো চাপের মুখে পড়ে সঠিক তদন্তটা যেন বন্ধ না হয়, আমি এর সঠিক বিচার চাই। আনারের কাছের মানুষরাই এই হত্যাকাণ্ডের তথ্য আগে থেকেই জানত বলেও দাবি করেন ডরিন। বলেন গোয়েন্দা তদন্তে সেই সব মানুষরা এখন সামনে আসছে যারা তার বাবার মতোই ছিলেন। যে গ্যাস বাবু যাকে আটক করেছে তিনি কিন্তু আমার বাবার প্রতিপক্ষ নয়,
সে কিন্তু আমার বাবার প্রতিপক্ষ নয়, আমাদের সাথে তার কিন্তু কোনো শত্রুতাও নাই। তো সেক্ষেত্রে আমার অনেক প্রশ্ন মনে জাগছে। তো আসলে আমি এর সর্বোচ্চ বিচার চাই। আর সাইদুল করিম মিন্টু চাচা আমার বাবার সমতুল্য, তাকে ছোটবেলা থেকে আমি চাচা বলে ডেকে আসছি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই হত্যাকাণ্ডে জড়িতদের সবাইকে অবশ্যই খুঁজে বের করা হবে, তাদের বিচারও নিশ্চিত করা হবে। আমি কে চাপ দেবে আমাদেরকে? কোনো চাপ চোখ নাই। আমরা সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি হচ্ছে এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সবকিছু বলবো, কার উদ্দেশ্য কি ছিল এগুলো সব আমরা পরে জানাবো। আর তথ্যের ভিত্তিতেই আইন শৃঙ্খলা বাহিনী আটক করছে বলেও জানান তিনি। নয়ন আদিত্য, ৭১, ঢাকা। কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে প্রতিদিনই নানা তথ্য আসছে। জড়িত সন্দেহের তালিকায় রাজনীতিবিদ, স্বর্ণ চোরা কারবারির ঘটনাও উঠে আসছে। এসব নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হারুনুর রশিদ এবং সহকর্মী মহিম মিজান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। মহিম মিজান, শুরুতে আপনার কাছে একটু জানি, আপনার রিপোর্টে দেখছিলাম আমরা, এই ঘটনার কোন দিকটি আসলে এই পর্যায়ে এসে আপনি গুরুত্বপূর্ণ মনে করেন, যে কোন তথ্যগুলো আমলে নেওয়া দরকার? যে তথ্যগুলো আমলে নেওয়া দরকার, যে আমি যে ভিডিওতে দেখেছি যে জিহাদ হাওলাদার, যে কসাই জিহাদ নামে, সে কিন্তু অবিলীলায় বলে যাচ্ছিল সেখানে হারুনুর রশিদ ছিলেন এবং সিআইডি কলকাতাও ছিল, ঢাকার ডিবির দলও ছিল হারুনুর রশিদের নেতৃত্বে। তো তাদেরকে একেবারে চুলচেরা ভাবে যেভাবে জিহাদ হাওলাদার ডিসক্রিপশন দিচ্ছিল যে কিভাবে সে প্রবেশ করলো, সিলাসতে তাকে রিসিভ করেছে, পরে তাকে নিচে যেতে বলেছে, এবং এই সে যে বলছিল সেগুলো হচ্ছে অবলীলায়। তার মানে এই যে হত্যাযজ্ঞটি ঘটেছে এবং এমন নির্মমতার সাথে হত্যাযজ্ঞটি ঘটেছে, এবং সে কিন্তু আরো বলছিল, এক্সপ্লেইন ভিডিও আমাদের ৭১-এই আছে, যে আরো বলছিল যে এই হারুনুর রশিদ সাহেবকে এবং কলকাতা সিআইডিকে যে কোন বাথরুমে তাকে কাটা হয়েছে, কিভাবে করছিল, কে মাথা ধরেছে, কে উপরে খোঁজ নিচ্ছিল বা নিচে খোঁজ নিচ্ছিল, যে ঠিকঠাক মতো রয়েছে কিনা। তার মানে হচ্ছে যে এতদিন যে এই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনছিল তদন্ত কর্মকর্তারা, এবং জিহাদ হাওলাদারের মুখ থেকে যে সমস্ত তথ্য আমরা এই ভিডিওতে দেখলাম, যে সে অবলীলায় বলছিল, বোঝাই যাচ্ছিল না যে আসলে অন্য কোনো বিষয় আছে কিনা। সে তার মতো করে ডিসক্রিপশন দিয়ে যাচ্ছিল, কিন্তু তদন্ত কর্মকর্তাদের, যে সে নিচে নেমেছে ট্রিপ্লেক্স ফ্ল্যাটে, সে প্রথমে নিচে নামে, তারপরে আমান যেটা শিমুল ভুঁইয়া নামে পরিচিত, সে আবার উপরে যায়, সে এগুলো তদারকি করে, এবং শিলাস্তির ভূমিকা কি ছিল, প্রত্যেকটি ক্যারেক্টার কিন্তু এখানে উপস্থিত। এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে অনেকে বলা বলি করছিল হয়তো শিলাস্তির রহমানকে দিয়ে হানি ট্র্যাপ দিয়েছে, কিন্তু শিলাস্তি এই হত্যাকাণ্ডের সময় ছিল না বা কিছু জানতো না। কিন্তু আমরা এই বক্তব্য শুনে যে বুঝলাম যে আসলে শিলাস্তি অনেক কিছুই জানতো। তাকে দিয়ে রিসিভ করানো হয়, প্রত্যেককে রিসিভ করানো হয়, আনারকে রিসিভ করানো হয়, এবং হত্যাকাণ্ডের সময় সে ওই রুমে ছিল, সে জানতো ভিতরে কি হচ্ছে। যতই বলুক যে আসলে সে ফ্ল্যাশের শব্দ শুনেছে, নিচে নেমে শুনেছে আসলে গন্ধ কিসের, ফিটকিরি বা ব্লিচিং পাউডারের গন্ধ, সে বুঝতেই পারছিল না গেস্ট কোথায়। গেস্ট মানে হচ্ছে আনোয়ারুল আজিম আনার। তার দাবি, আমাদের সম্ভবত 160 সেটি বলেছে, যে তার দাবি সেই হত্যাকাণ্ডের সময় আসলে ওই স্থানে ওই ফ্লোরটিতে ছিল না, সে ছিল উপরে। কিন্তু জিহাদ হাওলাদার যেটি নিশ্চিত করলো যে শিলাস্তি রহমান আসলে আগাগোড়া সবই জানতো, তাকে দিয়ে এখানে ট্র্যাপ করা হয়েছে, এবং সেই আসলে অনেক কিছুই জেনে আখতারুজ্জামান শাহীনের সঙ্গে মিলে এই হত্যাকাণ্ডটিকে আসলে সাকসেস করেছে তাদের দৃষ্টিতে। তো প্রত্যেকটি ব্যক্তিকেই আসলে ইন্টারোগেশন আবার করে, ক্যারেক্টারাইজেশনটা করে, মূল স্ক্রিপ্টটা এবং মূল যে চার্জশিটটা সেটা করতে পারলে, এখানে তো আসলে বাংলাদেশ পার্টে তো হয়েছে আমরা জানি গুম এবং অপহরণ, তখন এখানে একটা ভালো ফলাফল পাবে চার্জশিট দেবার ক্ষেত্রে, বিভিন্ন ধারা যুক্ত করে, যে আসলে এভাবে তদন্তের পার্টি এভাবে পাওয়া গেছে। আমার মনে হয় সেই রকমই। হারুনুর রশিদ, মানে মহিমিজান যেরকম বলছিলেন যে অনেক কিছুই এখন আপনাদের জানা, এগুলো ধারাবাহিক করা, এবং সেগুলো নিশ্চয়ই আপনারা জেনেছেনও। আমরা গণমাধ্যমে দেখছি যে এই তদন্তটা ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে, মানে নানান জায়গায়। আপনারা ঠিক তদন্তের কোন পর্যায়ে আছেন? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, মানে আমরা তদন্তের নিজস্ব স্টাইলই চলে, তদন্তের উপরে কারো কোনো প্রেশারও থাকে না, কেউ তদন্তকে বাধাগ্রস্ত করে না। আমরা দেখেন, এর আগেও অনেকগুলি মামলা আমরা তদন্ত করেছি। আমরা মতিঝিলের আওয়ামী লীগের সেক্রেটারি টিপু মার্ডারের মামলায় কিন্তু আপনারা লক্ষ্য করেছেন, ওর যে ৩৬ জনের নামে আমরা চার্জশিট প্রদান করেছি,
36 জনের মধ্যে 36 জনেই কিন্তু সরকার দলের, কেউ ছাত্রলীগ, কেউ যুবলীগ, আওয়ামী লীগের সদস্য। এর মধ্যে 2-1 জন আছে যারা সন্ত্রাসী, যারা আমাদেরকে আমরা ওমান থেকে এবং ইন্ডিয়া থেকে গ্রেপ্তার করেছি। তাহলে এখানে আপনি লক্ষ্য করেছেন এর আগেও কিন্তু অনেক তদবির হয়েছে, বাট আমরা কিন্তু তদবিরকে দখলই করি নাই। আমরা কিন্তু আমাদের তদন্তটা করে আমরা যাদের নাম আদার 164 এসেছিল পারিপার্শ্বিক সাক্ষ্য পেয়েছিলাম তাদের নামে আমরা চার্জ প্রদান করেছি। আচ্ছা, তার মানে কি এই মানে যদি একটু থামাই আপনাকে, যে আনোয়ারুল আজিমের মেয়ে যে অভিযোগ করছিলেন যে আমি আসছি, এই লাইনে আসছি আপনার। হ্যাঁ, আমরা যে প্রেশার ফিল করি না এটার প্রমাণ দেখার জন্য আপনি বলছেন, দেখেন এরা প্রেশার আসছে কিনা, মানে ফিল তো নিশ্চয়ই করেন না। আমি সেটা বলছি, আমরা কখনো প্রেশার ফিল করি না বলি কথাগুলি আমি একটু উদাহরণ দিচ্ছি। এর আগে মানে আপনি জানেন যে ফারদিন হত্যাকাণ্ড ঘটিত হয়েছিল, সেখানে আত্মহত্যা, অনেকে আমাদেরকে অনেকে চেষ্টা করেছিল এটাকে মার্ডার ব্যাপারে, কিন্তু আমরা কিন্তু আমাদের তদন্ত স্টাইলে গিয়ে কিন্তু আমরা বলেছি যে এটা আত্মহত্যা, এটা মার্ডার না। তেমনি ভাবে কামরাঙ্গীরচরের শিল্পপতি মার্ডার, সেখানে যে হজে ছিল, হজ থেকে সে হত্যাকাণ্ডটা সংগঠিত করে সে ইন্ডিয়া চলে গেছে। আমরা কিন্তু তদন্ত করতে গিয়ে লাস্ট পর্যায়ে কিন্তু 164 করতে কিন্তু মূল যে মানে কিলার বা মূল যে অর্গানাইজার, তাকে কিন্তু আমরা ধরে এনেছি ইন্ডিয়া পুলিশের সহযোগিতায়। তেমনি ভাবে আজকে দেখেন যদিও কলকাতার মাটিতে আমাদের একজন সম্মানিত সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে, এবং শুধু নৃশংসভাবে হত্যা শুধু করে নাই, পৈশাচিক কায়দায় তাকে গুম করার উদ্দেশ্যে টুকরা টুকরো করে, এবং আমি একটু আগে বলেছি যে খাটার পদ্ধতিতে এমনভাবে একজনকে দেওয়া হয়েছে যে আগুন তা তৎপর না জানে। সেই প্রক্রিয়ায় কিন্তু আমরা সেখানে খোঁজখবর তদন্ত করি, কিন্তু আমরা ধারাবাহিকতায় বাংলাদেশের মাটি থেকে আমরা 3 জনকে আমরা গ্রেপ্তার করছি। যদিও এখানে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে মোটা দাগে সকলেই কিন্তু বাংলাদেশের নাগরিক, ম্যাক্সিমাম সবাই। আর ইন্ডিয়ার মাটিতে একজন, আর কলকাতা আমরা যখন সিয়ামকে আমরা আমাদের তথ্যের ভিত্তিতে নেপাল সিয়ামকে গ্রেপ্তার করেছে, নেপাল থেকে তারা ইন্ডিয়া নিয়ে গিয়ে তাকে রিমান্ডে তারা কিছু কাজ করছে। আমার কথা হলো আমরা নেপালে গিয়েছি, আমরা ইন্ডিয়াতে গিয়েছি, এবং বাংলাদেশের 3 জন বিজ্ঞ আদালতে তারা ম্যাজিস্ট্রেটের সামনে 164 করেছে। তারা সবগুলি তথ্যই কিন্তু আমরা বিচার বিশ্লেষণ করেছি, ওইখান থেকে বিচার বিশ্লেষণ করে আমরা এই কথাটা বারবার বলছি, ক্রস চেক করে আপনারা এগিয়ে যাচ্ছেন। এবং আমরা ক্রস চেক শুধু না, আমরা তথ্য বিচার বিশ্লেষণ করে যাকে এই মামলায় ডাকা দরকার, যাকে এই মামলায় এড়িয়ে দেখানো দরকার, আমরা সেটাই করছি। সেটাই করছেন আমাদের না, আমার প্রশ্নটার উত্তরটা আমি এখনো পাইনি, হয়তো মিস হয়ে গেছে কোথাও, যে তার মেয়ে ডরিন অভিযোগ করেছেন যে আপনারা কি কোনো জায়গা থেকে তদবির পেয়েছেন? না, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সাংবাদিক সম্মেলন তো বলেছেন, আপনি নিজেও শুনেছেন, যে তদন্তকারী দল নিজস্ব গতিতে নিজস্ব কায়দায় তারা তদন্ত করছে, কোথাও থেকে তাদেরকে প্রেশার দেওয়া হচ্ছে না। এবং আমি মনে করি তাই আমাদের যে তদন্তকারী যে আয়ু যে তদন্ত করছে, সেও কোনো প্রেশার ফিল করে না বলেই তো আমরা দেখেন একে একে আমরা একজনকে আইনের আওতায় নিয়ে আসছি। সর্বশেষ আমরা মূল যে ঘাতক কিলার শিমুল ভুইয়া, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির, তাকে গ্রেপ্তার করার পরে তার যে আদালতে যে 164 এবং সিলাস্তি এবং তানবীরের সেগুলো বিশ্লেষণ করেই তো আমরা ঝিনাইদহ থেকে আমরা বাবুকে নিয়ে এসেছি। বাবু আমরা দেখেন, আমরা শুধুমাত্র যে সে বলল তাকে নিয়ে আসলাম তা না, আমরা ওই সঞ্জীবা গার্ডেনে 13 তারিখ হত্যাকাণ্ডের আগেও যে সলা পরামর্শ হয়ে যাকে কল করেছিল, সেই কলের প্রেক্ষিতে এবং যার নাম্বারটা তারা দিয়েছিল, সেই নাম্বারটাতে কিন্তু বাংলাদেশে এসে আমাদের ওই যে শিমুল ভুইয়া টেলিফোন করে তারা ভাঙ্গায় গিয়ে একটি জায়গায় তারা সলা পরামর্শ করে একজন প্রভাবশালী নেতাকে টেলিফোন করেছে। আমার কথা হলো, এই যে শিমুল ভুইয়া 164, এই যে আমাদের আমাদের যে বাবু, তার যে মিটিং করা, তার যে বারবার একজন কিলারের সাথে সাক্ষাৎ করা, তার কাছ থেকে ছবি আদান প্রদান করা, এই যে বিষয়গুলি তো আমাদের কানে আসছে, যার কারণে আমরা মনে করি এগুলি তো আসলে যাচাই বাছাই করা উচিত। আমাদেরকে তো তথ্য নেওয়া উচিত। আমাদের তো যার কথাটা বলতেছে বাবু, যে আমি এই ছবিগুলি নিয়ে আমাদের বসকে দেখিয়েছি, উনি বলতেছে যে আমরা এই কাজটি করেছি, এখন আমাদের তো যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই করার তো আমরা যাচাই বাছাই করে আমাদের তদন্তকারী কর্মকর্তা যদি মনে করে যে একটা নিজ দলের, আমি মনে করি একজন জনপ্রিয় সংসদ সদস্য, সে একজন
তার শত্রু থাকতে পারে। এখন আমরা কথা হলো, আমরা এই জিনিসটা লক্ষ্য করছি যে একজন সংসদ সদস্য নিখোঁজ হয়েছে, আমরা 15 তারিখের পর থেকেই সব জায়গায় খুঁজছি, আমাদের বাংলাদেশের পুলিশ খুঁজছে, ইন্ডিয়ার পুলিশ খুঁজছে, অথচ ওই কিলার কিন্তু বাংলাদেশে এসে ওই জেলারই কিছু মানুষকে দেখাচ্ছে, ছবি দেখাচ্ছে তাকে যে হ্যাঁ, মানে তাদের তো এবং তার যে মোবাইলগুলি, সে মোবাইলগুলিতে ধারণ করা সেগুলি দেখাচ্ছে। তাহলে আপনি বুঝতে হবে, আমরা যখন ওই সঞ্জীবা গার্ডেনে গেলাম, সঞ্জীবা গার্ডেনে গিয়ে আমরা যে অনুভূতিটা হয়েছিল যে কিভাবে একজন সংসদ সদস্য জ্যান্ত একটা মানুষ এই বাসাটায়, এই আলিশান বাসাটায় ঠিক মানে ওই কর্নার রুমটাই গেলেন, আমার চোখে এখনো ভাসছে তাকে যখন ওই মানে যে এগুলো আসলে যেভাবে এগুলো বর্ণনা হচ্ছে বা গণমাধ্যমে যেগুলো আসছে, এগুলো আসলে খুব মানে শুনতেও ভালো লাগে না, বলতেও ভালো লাগে না, মানে এটা আসলে হওয়া কাম্য না। আমি আপনার কাছে অনুভূতিটা হয়েছে, আমার অনুভূতির কথা বলছি, এই অনুভূতিটা তো এরকম ছিল যে আমার কাছে মনে হয়েছিল যে বাংলাদেশের একজন পার্লামেন্ট মেম্বার উনি বাঁচার জন্য যে কি আকুতি মিনতি করেছে। না নিশ্চয়ই, মানে আমি হারুনুর রশিদকে একটা বিষয় তার কাছে জানতে চাই। আচ্ছা, আমরা যতদূর জেনেছি যে আমরা তো এটা তো বাংলাদেশে ফ্লাশ হয়েছে 22 মে, হত্যাকাণ্ড হয়েছে 13ই মে, 16ই মে সম্ভবত এই আবুল কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু এবং সাইদুল করিম মিন্টু, তাদের কাছে ছবি এবং ফুটেজ আদান প্রদান হয়েছে যেটা মানুষ জানতো না। এইটা কি যদি সত্যি হয়ে থাকে, এটা ক্রিমিনাল অফেন্স কিনা, কাউকে না জানানো, আইন শৃঙ্খলা বাহিনী না জানানো, এবং ঘটনাটা সত্যি কিনা? আমি আপনাকে বলি, এটা আমরা জানলাম, বাংলাদেশের মানুষ জানলো 22 তারিখে, তারা জানলো 16 তারিখে। আপনি যে প্রশ্নটা করেছেন, সে যে শিমুল ভুইয়া যে তিনি বাংলাদেশে 15 তারিখ আসলেন, 16 তারিখ ওনাকে রিং দিলেন যে আমি বাংলাদেশে এসেছি, আমি পূর্বের কথা মতো আমি তোমার সাথে দেখা করতে চাই, ঠিক আছে? ওনারা একসাথে দেখাও করেছেন, কথাও বলেছেন। তাহলে আমি তো এখানে কথাটা এই কারণেই তো যে আমরা 22 তারিখ জানলাম, আমাদের বাংলাদেশের পুলিশ, ইন্ডিয়া পুলিশ 22 তারিখ জানলো, আর তোমরা জানলা 16-17 তারিখ তোমাদের কথোপকথন, এবং তোমরা সেখানে টাকা পয়সা নিয়ে তোমরা দেন দরবার করলা ভাঙ্গায় বসে, এবং তোমরা এই যে একটা ছবি আদান প্রদান করলা সে মোবাইলে নিলা, এবং পরবর্তী পর্যায়ে যখন আমরা তাকে বাবুকে ধরতে গেলাম, বাবু এসে আমাদের বললো যে আমার মোবাইল তো হারিয়ে ফেলেছি, আমি থানায় একটা জিডি করেছি। আমি বললাম তোমাদের জিডি করার কি, তোমার মোবাইলটা একদিনে হারিয়ে গেল? এবং আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর তারা দিতে পারি, যার কারণে তাকে আমরা রিমান্ডে এনেছি। এখন সে যে তথ্যগুলি দিচ্ছে সেই তথ্যের প্রেক্ষিতে কিন্তু আমরা ঝিনাইদহের আরেকজন ব্যক্তিকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য এনেছি, তার কাছে আমরা এই প্রশ্নগুলি করব। মানে এগুলো কি ক্রিমিনাল অফেন্স কিনা, মানে কারণ আমরা যখন 22 তারিখ পর্যন্ত সারা দেশ খুঁজে বেড়াচ্ছে, তারা 16 তারিখেই জেনে গেল। তো অবশ্যই আমি এই ঝিনাইদহের একজন মানুষ, এই ঝিনাইদহের একজন নির্বাচিত পার্লামেন্ট মেম্বারকে শুধু তারা হত্যা করে নাই, তারা সেটাকে গুম করা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়ে বাংলাদেশে এসেছে, কেউ তার খোঁজ কোনোদিনই জানবে না, এমন ভাবে তারা ঠান্ডা মাথায় কাজটি করেছে। আচ্ছা হারুনুর রশিদ, আমরা যে মৃতদেহের যে ছবিটা আমরা দেখছি চেয়ারে বসা অবস্থায়, এটা কি ওই গ্যাস বাবুর মোবাইল থেকে পেয়েছেন আপনারা? এটা তো আমি কোথা থেকে পেয়েছি এটা তো আপনাকে বলবো, আমি আপনাদের সেই ছবিও দেইনি। আমরা শুধু একটা কথাই বলেছি যে আমরা সেটা মানে ওই যে শিমুল ভুইয়া আমাদের কাছে আদালতে ম্যাজিস্ট্রেট 160 করেছে, সেখানে বলেছে যে তার একটা মৃত ছবি তারা হ্যান্ড ওভার করেছে, তার কাছে হ্যান্ড ওভার করেছে, সে ওই ঝিনাইদহের একজন ব্যক্তির কাছে। তাহলে আপনারা যে বলছেন এটা ক্রিমিনাল অফেন্স কিনা, অবশ্যই ক্রিমিনাল অফেন্স। একটি মানুষ একটি পার্লামেন্ট মেম্বারকে জেল যন্ত্র হত্যা করে তার ছবি দেখাচ্ছে, সেই ছবিটা নিয়ে সে দেখছে, আমার কারোর সাথে শেয়ার করছে না, সে এটাকে গোপন রাখার চেষ্টা করেছে, তার সত্ত্বেও সে বারবার 15, 16, 17, 18, 19 তারিখ রেগুলার তার সাথে মোবাইলে কথা বলছে, একসাথে গল্প করছে, টাকা দিবে কোন সময় ইয়ে করেছে। এতে কি আমাদের কাছে মনে হয় না যে এখানে তার উদ্দেশ্যটা কি, এটাকে মনে হয় না
তাহলে উদ্দেশ্য যদি অবশ্যই তার একটা ইল মোটিভের কারণে যেটা হয়েছে 2 কোটি টাকার বিষয়টা না। আপনারা না সবকিছুই বিষয় আমি বলছি, তাদের উচিত ছিল এটা কাউকে বলা, জানানো। তাহলে হয়তো বা ওই সময়ের মধ্যে আমরা 20 তারিখে কিন্তু শাহিন পালিয়ে গেলেন, অন্যান্য আসামিরা পালিয়ে গেলেন। জি। যদি ওনারা 16 তারিখে মেসেজটা পেয়ে থাকেন, তাহলে পুলিশকে জানালে আমরা কিন্তু অনেক লোকজনকে সহজ হয়ে ধরতে যেত পারতাম। বিষয়গুলো। জি, হারুনুর রশিদ, আরেকটি তাহলে বিষয় যে আপনারা তো অনেক কিছুই জানছেন, মানে কিভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তার অনেক কিছুই এখন জানা। মোটিভ কি আপনারা পেয়েছেন কেন এই ঘটনা? কারণ অনেক গণমাধ্যমে নানান স্বর্ণ চোরাচালান আমি ইত্যাদি কিন্তু ইত্যাদি বারবার বিষয়। বলি যে কোনো একটা হত্যাকাণ্ড যখন সংঘটিত হয় মোটিভ তো অবশ্যই আছে, এবং আমি আপনাদের তখন বলেছিলাম আমরা অনেকগুলি মোটিভকে সামনে রেখে কাজ করছি। একটা টাকা পয়সার লেনদেন, একটা রাজনীতি, একটা অর্থনৈতিক, সামাজিক, সেটা এবং মানে অন্য অবৈধ ব্যবসা, সবকিছু কিন্তু মাথায় রেখেই আমাদের তদন্তকারী কর্মকর্তা কিন্তু সেটা মানে এই মোটিভ নিয়ে তারা কাজ করছে। আমার কথা হলো যে আমি একটা কথা বারবার বলি, ধরেন যে কথাটা বলেছে, আমি উদাহরণ দেওয়ার অর্থটা হলো আমরা পূর্বে অনেকগুলি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যেহেতু কোনো হত্যাকাণ্ডে আমরা যারা নিরীহ তাদের জন্য আমরা ইনক্লুড করি নাই, আবার যারা অপরাধী কোনো অপরাধীকে আমরা ছাড় দিই নাই। কারণ আমরা জানেন, আমরা যদি মতিঝিল হত্যাকাণ্ডে ম্যাক্সিমাম লোকই কিন্তু একটা দলের সদস্য, সেখানে কিন্তু কোনো লোক কিন্তু আমাদের ইন্টারফেয়ার করে নাই। না, আমি মনে exactly. করি এই মামলাতেও না, আপনি এটা পরিষ্কার করেছেন। তাদের নাম আসছে। আমি মনে করি তারা যদি জিজ্ঞাসাবাদ বা তার তদন্তে মামলায় রিমান্ড এসে তারা যাই বলো, যদি তাদের সত্যতা থাকে, তাকে কেউ ছাড়ার জন্য জি, তদবির আপনি করবে না। পরিষ্কার আবার কেউ করেছেন। যদি এটি নিরীহ সরাসরি- থাকে, কেউ তদবির করে তাকে ঢুকাতে পারবে না। জি, স্বরাষ্ট্রমন্ত্রী এটি আজকে খুব জোর দিয়ে বলেছেন। অনেক ধন্যবাদ হারুনুর রশিদ এবং সহকর্মী মহিম মিজান, আপনাকেও যুক্ত হবার জন্য আজকে এই সংবাদ যোগে। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তর ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন একাত্তর।